নমস্কার, আপনারা দেখছেন হেলথ কেয়ার নাও আর আমি আপনাদের সঙ্গে নিমাই পান্ডা। আমাদের সঙ্গে রয়েছেন আজকের বিশেষ আলোচনায়, যা প্রত্যেক বাড়িতে প্রত্যেক বাবা মায়ের কাছে খুবই গুরুত্বপূর্ণ, যে শিশুদের দাঁতের যত্ন কিভাবে নিতে হবে। তার জন্য আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ডক্টর রাজু বিশ্বাস। ডক্টর বিশ্বাস, শিশুদের দাঁতের যত্ন নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব। সেই অনুষ্ঠানে আপনাকে স্বাগত। এবং নমস্কার। একটা বিষয়, যে শিশুদের তো জন্মের সময় দাঁত ছাড়াই জন্মায়। সেক্ষেত্রে যখন দাঁত গজায় বা দাঁত আমরা যেটা বলি একবার চলতি কথা, দিয়ে দাঁত গজায়, সেই সময়টা কত দিনের, কত বয়সে হয় বা কত মাসে হয়? দেখুন, বাচ্চাদের প্রথম দাঁত ওঠা শুরু হওয়ার সময় হচ্ছে 6 মাস। কিছু ব্যতিক্রমী ক্ষেত্র ছাড়া 6 মাস বয়স থেকে 2.5-3 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের দুধে দাঁতগুলো সমস্ত ওঠা শুরু হয় এবং এই প্রসেসটা শেষ হয়। তো এই সময় থেকে যেদিন প্রথম দাঁত উঠলো সেদিন থেকে স্পেশাল কেয়ার নিতে হবে। কিন্তু বাচ্চা জন্মের পর থেকে যখন প্রথম দাঁতটা ওঠেনি, অর্থাৎ ভেরি ফার্স্ট ডে টু 6 মান্থ, এই সময়টাও কিন্তু দাঁত না থাকলেও আমাদের যে মাড়ি, সেই জায়গাটা কিন্তু বাচ্চাদের যত্ন নিতে হবে। এটা একটা মানুষের ধারণা আছে যে দাঁত না উঠলে গার্জিয়ান যারা আছেন তারা বাচ্চাদের মুখের খুব একটা যত্ন নেন না। কিন্তু বাচ্চারা খাবার খাচ্ছে, ব্রেস্ট ফিড করছে, তো মুখটা কিন্তু বাচ্চাদের পরিষ্কার থাকছে না। এবার আপনারা বলবেন দাঁত নেই, ব্রাশ করবে, কিভাবে মুখ পরিষ্কার রাখবে? আমি যারা গার্জিয়ান কিংবা বাচ্চাদের যারা কেয়ার গিভার, কারণ এখন বেশিরভাগ ক্ষেত্রেই বাবা মা দুজনেই কর্মরত, হুম। সুতরাং শিশুদের দেখবার জন্য লোক থাকে। তাদের কাছে আমার একটাই অনুরোধ, বাচ্চা যখনই খাওয়া দাওয়া করবে, তার দাঁত থাকুক আর না থাকুক, বাচ্চাদের যে মাড়িটা, ওপরের এবং নিচের মাড়িটা, সেটা কিন্তু পরিষ্কার করে দিতে হবে। তারা তো নিজেরা এটা করতে পারবে না। তাই একটা ভালো সুতির শুকনো কাপড় ভালো করে গরম জলে ধুয়ে, অথবা গজ, আপনারা জানেন গজ কিনতে পাওয়া যায়, মেডিকেল সেক্টরে বহুল ব্যবহৃত, সেটা ভালো করে ধুয়ে নিয়ে ওই মাড়িটাকে, জিভটাকে কিন্তু ভালো করে পরিষ্কার করতে হবে। না হলে ফাঙ্গাল ইনফেকশন হওয়ার একটা ভীষণ সম্ভাবনা থাকে। এরপরে দাঁত উঠলো একটা দুটো, বেশিরভাগ ক্ষেত্রেই প্রথমে নিচের চোয়ালের একদম সামনের দাঁতটা ওঠে। তো যবে থেকে দাঁত ওঠা শুরু হলো, যখন একটা দুটো দাঁত থাকবে, এই প্রসেসেই ক্লিনটা করা, অথবা আমার হাতের আঙুল ভালো করে ধুয়ে নিয়ে সেটা দিয়ে ওই দাঁতটাকে ক্লিন করা, খাওয়ার পরে, রাত্রে তো অবশ্যই। এরপর যখন আমার মোটামুটি 4-5টা দাঁত উঠে গেছে, তখন থেকেই বিভিন্ন বয়সের জন্য টুথব্রাশ কিনতে পাওয়া যায় বাচ্চাদের। সেটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, এবং সেটা গার্জিয়ান অথবা বাচ্চার যে কেয়ার গিভার আছে, তাকে যে যত্ন করে, তাকেই সেটা করে দিতে হবে। এরপর আরও যখন ওর বয়স বাড়তে থাকবে, তখন বিভিন্ন রকম প্রসেস আছে তার ওরাল হাইজিন মেনটেন্স করার জন্যে। কিন্তু এইটা খুব প্রাইমারি। 1 দিন বয়স থেকেই ওর মুখের যত্ন নিতে হবে, প্রথমে গজ অথবা সুতির কাপড় দিয়ে, তারপর টুথব্রাশ ইউজ করে। অ্যাটলিস্ট 3 বছর পর্যন্ত এটা গার্জিয়ান অথবা কেয়ার গিভারকেই করে দিতে হবে। 3 বছর থেকে 6 বছর পর্যন্ত বাচ্চা নিজে ব্রাশ করবে, কিন্তু সেটা করবে তার গার্জিয়ান এবং তার কেয়ার গিভার যে আছে তার পর্যবেক্ষণে। তারা বলে দেবেন এইভাবে ব্রাশটা করো। এবং তখনও কিন্তু এই বাচ্চাকে তার দাঁত ওঠার পরে ডেন্টাল সার্জনদের কাছে ভিজিট করানোটা ম্যান্ডেটারি। ঠিক যেভাবে আমি ভ্যাকসিনের জন্য যে পেডিয়াট্রিশিয়ান আছে তার কাছে যেতে হয়, ঠিক। ঠিক একই রকম ভাবে দাঁত ওঠার পরে কিন্তু দন্ত চিকিৎসকের পরামর্শটাও খুব জরুরি। কেন কেন কারণ দাঁত উঠলো, এটা স্বাভাবিক ঘটনা, প্রাকৃতিক ঘটনা বলা যেতে পারে। দাঁত ওঠার পর তারা কেয়ার নিলেন, তবুও কেন ডেন্টাল সার্জনের কাছে যেতে হবে? চেক আপ, এটা খুব দরকার। কারণ একটা দাঁত উঠলো, দুটো দাঁত উঠলো, করতে করতে 20টা দুধের দাঁত উঠলো, আমাদের কনসেপ্টটা এখানেই চেঞ্জ করতে হবে যে এই 20টা দুধের দাঁত এটা তো পড়ে যাবে। সেটা খারাপ হোক ভালো হোক যাই হোক, পড়ে যাবে, পড়ে গেলে পার্মানেন্ট দাঁত আসবে, সুতরাং এটা নিয়ে ভাবার কোনো দরকার নেই। এই দুধের দাঁতের ওপরেই কিন্তু নির্ভর করছে আমার স্থায়ী দাঁতের ভিত্তি, আমার চোয়ালের গঠন। আরেকটা জিনিস জানবেন, বাচ্চারা কিন্তু সচরাচর বলতে পারে না যে তার ব্যথা হচ্ছে। একটা 2 বছর 2.5 বছরের বাচ্চা কাঁদতে পারবে, কিন্তু সে বলতে পারবে না যে আমার ব্যথাটা হচ্ছে দাঁতের জন্য। এবং আমরাও সব সময় ওই মুখের ভেতরের পেছনের দিকের কোন দাঁতে কালো স্পট হয়েছে না, সেখানে একটা বড় ক্যাভিটি হয়েছে,
সেখান থেকে রক্ত বেরোচ্ছে কিনা সেগুলো কিন্তু গার্জিয়ানও দেখতে পান না অথবা দেখার সময় হয় না। এটাই সচেতনতা। দাঁত আমাদের শরীরের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, তাই বাকি জিনিসটার যেভাবে আমি যত্ন নিচ্ছি, একজন শিশু চিকিৎসক যেভাবে তার কাছে গেলে তিনি পুরো শরীরটাকে দেখতে পান, তেমনি মুখের ভেতরটা দেখার জন্য শিশু দন্ত চিকিৎসক অথবা নর্মাল যিনি ডেন্টিস্ট আছেন তার প্রাইমারি চেক আপের জন্য তিনিও তাকে গাইড করে একজন পেডিয়াট্রিক ডেন্টাল সার্জনের কাছে রেফার করতে পারেন। তাই এটা নেগলেক্ট করার কোনো জায়গা নেই অথবা ভাবার কোনো জায়গা নেই এই দুধের দাঁত আছে আমার চেক আপ করানোর দরকার নেই, এরপরে পার্মানেন্ট দাঁত চলে আসবে। বেশিরভাগ ক্ষেত্রেই এই দুধের দাঁতের যত্ন না নেওয়ার জন্যে ভবিষ্যতে দাঁতের প্রবলেম অ্যারাইজ করে। তার মানে দুধের দাঁত যত্ন নেওয়াটা অত্যন্ত জরুরি, না হলে পরবর্তীকালে যে দাঁতগুলো গজাবে সেগুলো এলোমেলো গজাতে পারে, তার যে আকার মানে মুখের শেপের সঙ্গে যে ভালো একদম লাগা সেটা একদম নাও হতে পারে। 100% আপনার তো সাথে সহমত। এইবারে একটা জিনিস বলে, দাঁতে পোকা লাগে বলে, আমরা বলি দাঁতে পোকা লেগেছে, এটা কি? অ্যাকচুয়ালি এটা চলতি কথা, পোকা লাগে এটা ব্যাকটেরিয়া, ডেন্টাল কেরিস বলি। এটা দাঁতের মানে অন্যতম একটা ক্ষয় রোগ। এই ডেন্টাল কেরিস ব্যাকটেরিয়াল ইনফেকশনের মাধ্যমে হয়। বেশিরভাগ ক্ষেত্রে খাওয়া দাওয়ার পর যখন দাঁতের বিভিন্ন সারফেসগুলো, বিশেষ করে চিউয়েবল সারফেস, যে দাঁতে আমরা চিউ করছি, সেখানে কিছু খাদ্যকণা আটকে থাকে। আমাদের মুখে তো অল টাইম স্যালাইভা, এবং এই যে বলছিলাম না, দিস ইজ দ্য ডেঞ্জার এরিয়া আমাদের শরীর কিংবা মুখের মধ্যে, ওপেন স্পেস। তো এই জায়গাটাতে ব্যাকটেরিয়া খেলা করে, সেখানে খাদ্যকণা, তার উপরে ব্যাকটেরিয়া বাসা বাঁধছে এবং আমাদের একটা মুখের মধ্যে স্যালাইভা, এটার উপরে একটা আস্তরণ পড়ে ব্যাকটেরিয়ার অ্যাক্টিভিটিটাকে আরো বাড়িয়ে দেয়। তারপর এই যে একটা লেয়ার দাঁতের উপরে আস্তরণ তৈরি হয়, সেটাও যদি আমরা এলিমিনেট না করতে পারি ঠিক করে ব্রাশিং এর মাধ্যমে, তখন সেটা আস্তে আস্তে সফট থেকে একটা হার্ড স্ট্রাকচারের দিকে পরিণত হয়, যেটাকে বলে ক্যালকুলাস। আমরা চলতি ভাষায় যাকে বলি পাথর। এবং সেটা দাঁত মাড়ির সংযোগস্থলে হয়, এবং দাঁতের যে বিভিন্ন সারফেস আছে সেই সারফেসে আমার আস্তে আস্তে একটা ব্ল্যাক স্পট থেকে শুরু করে দিনের শেষে দেখা যায় একটা হোল পরিণত হয়েছে, অর্থাৎ একটা ক্যাভিটি। এতদূর পর্যন্তও হয়তো নন ইনভেসিভ ট্রিটমেন্ট করে দাঁতটাকে বাঁচানো সম্ভব, যেটাকে আমরা নর্মাল ফিলিং বলি। এরপর যদি সেই ক্যাভিটি থেকে ব্যথা হতে শুরু করে, তাহলে বুঝতে হবে দাঁতের ওই ক্ষয় রোগটা, ডেন্টাল কেরিসটা, দাঁতের যে প্রথম আস্তরণ এনামেল, যেটা হার্ডেস্ট স্ট্রাকচার আমাদের শরীরের, সেই এনামেল এবং তারপরের যে আস্তরণ ডেন্টিন, সেইটাকে ক্রস করে তার ভেতরে যেটা দাঁতের সজীব অংশ থাকে, যেখানে ব্লাড ভেসেলস এবং নার্ভ থাকে, যার জন্যই দাঁত আমাদের একটা সজীব বস্তু, আমরা ঠান্ডা গরমের সেন্সেশন এবং ব্যথা ফিল করতে পারি। ইনফেকশনটা সেই পর্যন্ত চলে যায়, এবং সেটার চলে যাওয়াতেই তখন একটা ইনভেসিভ ট্রিটমেন্ট করতে হয়, যেটা বড়দের ক্ষেত্রে আমরা বলি RCT, রুট ক্যানাল ট্রিটমেন্ট, আধুনিকতম ট্রিটমেন্ট দাঁত বাঁচানোর। এবং বহু মানুষের আপনারা দেখবেন যে অন্তত একটা দাঁত আছে সেটা তার রুট ক্যানাল ট্রিটমেন্ট করা, মাল্টিপল তো আছেই। তার মানে বাচ্চাদের বাচ্চাদের ক্ষেত্রেও তাই। সেটাকে আমরা রুট ক্যানাল বলছি না, সেটাকে বাচ্চাদের দুধে দাঁতের ক্ষেত্রে আমরা বলছি পালপেক্টমি, বাট প্রসিডিওরটা রুট ক্যানাল ট্রিটমেন্টের মতোই। কি এই পালপিটমিতে কি করা হয়? এই যে পালপেক্টমি কিংবা বড়দের যেটা আমরা বলছি RCT, এই যে দাঁতের ভেতরের যে ড্যামেজ পার্টটা, যেটা আমি বললাম যে দাঁতের সজীব অংশ, যেটা ডেন্টিন এবং এনামেল দিয়ে কভার করা থাকে, পাল্প, দাঁতের সজীব অংশের মধ্যে যে ব্লাড ভেসেলস নার্ভ থাকে, সেই ইনফেক্টেড পোর্শনটাকে বের করে দেওয়া হয়। বের করে দিয়ে সেই জায়গাটাকে রিপ্লেস করা হয়। বাচ্চাদের জন্য একরকম মেটেরিয়াল দিয়ে রিপ্লেস করা হয় এবং বড়দের জন্য আর এক রকম মেটেরিয়াল দিয়ে রিপ্লেস করা হয়। এটা এটা আধুনিকতম ট্রিটমেন্ট, এবং সারা পৃথিবীতে এই ট্রিটমেন্টের বহুল চল রয়েছে, এবং সমস্ত মানুষের কারোর না কারোর একটা দাঁত, দুটো দাঁত, চারটে দাঁত, মাল্টিপল দাঁতের রুট ক্যানাল ট্রিটমেন্ট কিংবা পালপেক্টমি বাচ্চাদের ক্ষেত্রে করা আছে। আচ্ছা, এই তো গেল দাঁতে, দুধের দাঁতের কথা। দুধের দাঁত যখন পড়লো বা সেগুলো উঠে গেল, তারপর যখন নতুন দাঁত বেরোলো যেটা একেবারে পার্মানেন্ট দাঁত, সেই দাঁতের শেপ সুন্দর যাতে হয়, তার জন্য কি ব্রাশ না আঙুল কোনটা ব্যবহার করা উচিত? তার জন্যে নির্ভর করছে ছোটবেলায় দুধের দাঁতের যেটা যে সময় পড়ার কথা ছিল, যে দাঁতটা 6 মাসে এসছে, সেই দাঁতটা 6 বছর থেকে 7 বছরের মধ্যে পড়ে যাবে। এবার সেই দাঁতটা ধরুন পড়ছে না,
আপনি অনন্ত কাল ধরে সেটার জন্য অপেক্ষা করছেন, 8 বছর, 9 বছর, 10 বছর ধরে অপেক্ষা করছেন। তখনই 7 বছর কিংবা 6 বছরের পর থেকে যে পার্মানেন্ট দাঁতটা আসার কথা ছিল যে পজিশনে, সেটা সেখানে না এসে আগে পরে সাইডে গিয়ে বেরোচ্ছে। ঠিক একই রকম ভাবে যে দাঁতটার ধরুন 10 বছর বয়সে পড়ার কথা ছিল, সেটা 13 বছর পর্যন্ত মুখে থেকে গেল, 14 বছর পর্যন্ত মুখে থেকে গেল। তখন যে পার্মানেন্ট দাঁতটা 10 বছরে আসার কথা ছিল, সেটা তার নির্দিষ্ট জায়গায় আসতে না পারে অন্য জায়গায় গিয়ে উঠলো। এটার জন্যই পিরিয়ডিক্যাল চেক আপটা দরকার, যাতে ভবিষ্যতের কমপ্লিকেশনসটা আমরা অ্যারাইজ করা থেকে বিরত রাখতে পারি এবং দাঁতের শেপটা ঠিক থাকে। আর যখন আমার সব দাঁত উঠে যাবে, তখন টুথব্রাশই একমাত্র পন্থা। আঙুল দিয়ে ব্রাশের কোনো সায়েন্টিফিক ভাগ নেই, টুথব্রাশই ইউজ করতে হবে। এই দাঁত উঁচু হয়ে যাওয়া বা দাঁত এলোমেলো থাকা, যাতে হাসলে মানে হাসিটা ততটা ভালো হয় না, দাঁতে যেহেতু শেপ ঠিক থাকে না, সেক্ষেত্রে কি করণীয়? দেখুন, সেক্ষেত্রে তো আপনাকে হাসিটা ফেরত দিতে হবে। এটার দুটো পার্ট, একটা সৌন্দর্যায়ন এবং আরেকটা পার্ট হলো সাইকোলজিক্যাল ট্রমা। একই স্কুলে ধরুন 2, 3, 4টে বাচ্চা পড়াশোনা করছে, তাদের কারোর ওপরের চোয়ালের দাঁত সামনে বেরিয়ে আছে, কারোর নিচের চোয়ালের দাঁতটা সামনে বেরিয়ে আছে। এটা খুব অড, এবং এটা নিয়ে অনেক গবেষণা আছে। ইনফ্যাক্ট আমারও এটা নিয়ে একটা ইন্টারন্যাশনাল পাবলিকেশন আছে। সেখানে দেখানো হয়েছে যে কিভাবে বাচ্চাদের একটা মানসিক যন্ত্রণা হয় তার যদি দাঁতের শেপ ঠিক না থাকে, দাঁতগুলো দেখতে বাজে হয়, সামনের দাঁতগুলো ধরুন ড্যামেজ হয়ে ভেঙে গেছে, সেক্ষেত্রে তাদের কেমন লাগছে। তো এই পার্ট এবং তার সঙ্গে তো সৌন্দর্যায়নের পার্টটা রয়েইছে। এটাকে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে, অর্থোডন্টিক কারেকশন বলে, ব্রেসেস লাগিয়ে, এবং কিছু ক্ষেত্রে আমরা খোলা পড়া অ্যাপ্লায়েন্স লাগিয়েও কিন্তু এই দাঁতের অ্যালাইনমেন্টটাকে ঠিক করা যায়। এবং প্রচুর ছেলে মেয়ে, আজকের দিনে প্রচুর ছেলে মেয়ে এটার সাথে, যেমন ওরাল হাইজিন মেনটেনেন্স না হওয়ার কারণ, আর যেটা আমি আবারও বলি, সেটা হচ্ছে আমাদের ফুড হ্যাবিট চেঞ্জ হওয়া। দেখবেন ফাস্ট ফুড খেলে তো না, আপনার ওরাল হাইজিনও এখানে ভালো রাখা এখানে সম্ভব। একটু ইন্টারফেয়ার করবো। সেটা হচ্ছে যে এই দাঁতে পোকা লাগার যে কথাও ছিল, সেই সময় একটু ভুল করে গেছি আমরা এটা নিয়ে আলোচনা করতে। অনেকেই বলেন যে চকলেট খাবে না বাচ্চারা, ক্যাডবেরি খাবে না, তাহলে কিন্তু দাঁতে পোকা পড়ে যাবে। দেখুন, আপনি চকলেট ক্যাডবেরি খাওয়া থেকে বিরত করতে পারবেন না বাচ্চাদের, এটা সম্ভব নয়। আপনাকে মাথায় রাখতে হবে ওটা খাওয়ার পরে যেন ওই চকলেটের কিংবা ক্যাডবেরির কিছু পোর্শনও যেন দাঁতে লেগে না থাকে, ভালো করে পরিষ্কার করে দিতে হবে। সেটা যদি বাচ্চা নিজে না করতে পারে, তাহলে তার গার্জিয়ানকে করে দিতে হবে। আর খুব স্টিকি চকলেট অ্যাভয়েড করাটা বেটার, কারণ বাচ্চারা তো নিজেদের ওরাল হাইজিনটাকে ওইভাবে মেনটেন করতে পারে না। কিছু চকলেট আছে দেখবেন খুব স্টিকি, আবার কিছু চকলেট একেবারেই স্টিকি নয়। কিন্তু বেসিক থিওরি হলো, যে চকলেট কিংবা যখনই খাবার খাক না কেন, তখনই কিন্তু মুখটাকে ভালো করে পরিষ্কার করতে হবে, যেন কোনো স্টিকি পোর্শন আটকে না থাকে দাঁতের মধ্যে। হ্যাঁ, যে কথা এবার বলছিলেন আপনি, যে বড় দাঁত গজিয়ে যাওয়ার পর ওরাল হাইজিন ঠিক রাখার কথা বলছিলেন। এবার ধরুন ম্যাল অ্যালাইন টিথ, দাঁতগুলো সামনে পেছনে উঁচু নিচু হয়ে আছে, সেক্ষেত্রে কিন্তু ওরাল হাইজিন মেনটেন করাটা আরো কঠিন। কারণ বেশিরভাগ টুথব্রাশই তৈরি হয়েছে কিন্তু দাঁতের নর্মাল শেপ অ্যান্ড সাইজকে মাথায় রেখে। সুতরাং যাদের এই এবড়ো খেবড়ো দাঁত, তাদের জন্য স্পেসিফিক কিছু টুথব্রাশ পাওয়া যায়, তাদেরকে ব্রাশ করার সময় আরেকটু কনসেন্ট্রেশন বেশি দিতে হয়, ওই জায়গার প্রতি খেয়াল রাখতে হয়। আর দিনের শেষে আপনাকে তো অর্থোডন্টিক ট্রিটমেন্ট করতেই হবে। অর্থোডন্টিক ট্রিটমেন্ট করলে 99% ক্ষেত্রে কিন্তু আপনার যে এবড়ো খেবড়ো উঁচু নিচু দাঁত, ম্যাল অ্যালাইন টিথ, সেটা কিন্তু নর্মালি আবার তার সেই আগের শেপে চলে আসে, এবং আপনার সেই সুন্দর হাসি, সেই হাসিটা আবার ফিরে আসে। তার সাথে আপনার যে সাইকোলজিক্যাল প্রবলেম, সেটাও কিন্তু সম্পূর্ণ রকমভাবে চলে যায়। ধন্যবাদ ডক্টর বিশ্বাস নমস্কার। আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এবং সব থেকে বড় কথা, যে আপনার হাসি কতটা ভালো হবে সেটা কিন্তু অনেকটাই নির্ভর করছে আপনার ভালো দাঁতের উপর। তাই দাঁতের যত্ন নেওয়াটা খুবই দরকার, এবং সেটা ছোটবেলা থেকে যত্নটা নিতে হবে। অর্থাৎ ছোটদের দাঁতের যত্ন নিলে তবেই গিয়ে সেই ছোট শিশুটি যখন বড় হবে, যখন সে হাসবে, সেই হাসি আরো অনেক মোহময়ী হবে বা মোহময় হবে, অনেককে আরো বেশি করে আপন করে নিতে পারবে। এবং আমরা আজকে এই নিয়ে আলোচনা করলাম, আপনারা দেখতে থাকুন হেলথ কেয়ার নাও। যদি বিষয়টি ভালো লাগে বা এই ধরনের ভিডিও দেখতে চান, তাহলে সাবস্ক্রাইব করুন, পাশাপাশি শেয়ার করবেন, যাতে অন্যরা এই তথ্যগুলি জানতে পারেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। সবাই ভালো থাকুন, দেখতে থাকুন হেলথ কেয়ার নাও, যেখানে শুধু ভালো থাকার কথা হয়। নমস্কার। নমস্কার।